আওয়ামী লীগের হচ্ছে এখানে সবচেয়ে বড় জ্বালা, সেটা হচ্ছে যেখানেই হাত দিচ্ছে সরকার সেখানেই দেখা যাচ্ছে যে দুর্গন্ধ ছাড়া আর কিছু নাই, শুধুই দুর্গন্ধ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেও বিএনপি অনেকাংশে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, যেটা এখনো অব্যাহত আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে দেশের রাজনীতি বিষয় নিয়ে বিদেশে উত্তেজনা তৈরি করা, এটা বাংলাদেশের জন্য কতখানি পজিটিভ বার্তা দিচ্ছে? কারণ এখানে কিন্তু জনাব আবু সালেহ এখন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার কোনো পলিটিক্যাল দল নেই, তাহলে কেন তাকে নিয়ে এই ধরনের কর্মসূচি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নামে যে সহযোগী সংগঠনগুলো আছে তারা কেন দিচ্ছে? আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী চরিত্র তাদের জন্ম থেকেই ছিল এবং সেটা তারা লালন পালন করেই চলছে। এবং তারা আওয়ামী লীগের সবচেয়ে বড় যে ইতিহাসটা হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, সেটা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া। এটা হচ্ছে আওয়ামী লীগের বড় শিক্ষা, যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। ডক্টর ইউনূস একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং গ্লোবাল ফিগার। সে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, বাংলাদেশের জন্য অবশ্যই গৌরবের, এবং সারা বিশ্বেই উনি একজন ভালো সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। বাংলাদেশের দীর্ঘদিনের একটি ফ্যাসিবাদী আন্দোলনের শেষে, একটু ২৪-এর ৫ই আগস্টের পরে, বিরোধী আন্দোলনের ৫ই আগস্ট ২০২৪-এর পরে বাংলাদেশের যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতার প্রথম পছন্দের ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে বিএনপিও না, এখানে অন্য কোনো সংগঠন না, জামাতও না, বা যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিল তারাও না। এটা বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের আপামর জনতাই ওনাকে বেছে নিয়েছেন। এবং উনি আসার পর থেকে উনি চেষ্টা করেছেন যে বাংলাদেশটাকে যে লাইনচ্যুত হয়েছিল সেই লাইন থেকে মূল ট্র্যাকে তোলার জন্য উনি ওনার যে টিম আছে সেই টিম সহই কিন্তু উনি কাজ করতেছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের হচ্ছে এখানে সবচেয়ে বড় জ্বালা, সেটা হচ্ছে যেখানেই হাত দিচ্ছে সরকার সেখানেই দেখা যাচ্ছে যে দুর্গন্ধ ছাড়া আর কিছু নাই, শুধুই দুর্গন্ধ। তো ডক্টর ইউনূস সাহেবকে যদি একটু বিব্রত করা যায়, ওনাকে যদি একটু চাপের মধ্যে রাখা যায়, হয়তো কিছুটা থেকে এই দুর্গন্ধ থেকে কিছুটা হয়তো রেহাই পাবে, বেরিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করবে। আর অতীতে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মানে আন্দোলন সংগ্রাম তো বাংলাদেশে চলছে, পাশাপাশি বাংলাদেশের অসংখ্য নির্যাতিত নিপীড়িত মানুষ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনি যদি গিয়েছেন কিনা, আকন ভাই এর মধ্যে গেছেন কিনা, বা বাদশাহ সাহেব আপনি গিয়েছেন কিনা আমি জানি না। আমার সৌভাগ্য হয়েছিল, আমি কয়েকবার নিউ ইয়র্কে গিয়েছিলাম এই ফ্যাসিবাদী সরকারের সময়। আমি আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলিতে যে সমস্ত সাংবাদিক রিপোর্টার ভাইদেরকে আমি পেয়েছিলাম, সাহসিকতার সাথে তারা দায়িত্ব পালন করেছে, তাদের অসংখ্য আমার সংবাদকর্মী ভাইদেরকে আমি দেখেছিলাম নিউ ইয়র্কের সেই ইয়েতে জ্যাকসন হাইটসে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তারা যা কাজ করার কথা না তারা সেইটা করতেছে, তারা ট্যাক্সি চালাচ্ছে, তারা গ্রোসারি শপে কাজ করতেছে। তখন খুব স্বাভাবিক কারণে যে নির্যাতিত নিপীড়িত মানুষগুলি যারা ওখানে গেছে, বাংলাদেশের প্রকৃত অবস্থাটা তারা দেখে গিয়েছিলেন, যেখানে কিভাবে নিষ্ঠুর নিপীড়ন চালানো হচ্ছে সাধারণ জনগণের উপর, রাজনৈতিক কর্মীদের উপর। তো স্বাভাবিক কারণেই তখন যে একটা প্রতিবাদ ছিল, তখন যে একটা প্রতিরোধের ব্যবস্থা ছিল, যে মানসিকতা ছিল, সেইটার সাথে তো আজকের কোনো মিল হতে পারে না। এই কারণেই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সুন্দরভাবে সাজানোর জন্যই তো আজকে ইন্টারিম গভর্নমেন্ট। তো এখানে ইউনূস সাহেবের দোষটা কি আমি বুঝতেছি না। এখানে কেন বিক্ষোভ করতে হবে, কেন তাকে প্রতিরোধ করতে হবে, এর তো কোনো যুক্তি থাকতে পারে না। আর যারা করতেছেন ওখানে, আমি এদের অনেককেই চিনি। আজকে আমি একটা ইউটিউবে সম্ভবত দেখলাম যে একজনের স্লোগান দিচ্ছেন, উনি সম্ভবত ওর নাম সিদ্দিকুর রহমান, বাংলাদেশের একটা ব্যাংকের বোধহয় উনি ডাইরেক্টর বা কিছু একটা ছিলেন, বা কিছু একটা এরকম, যে তার নামেও অনেক গল্প গুজব আছে যে ব্যাংক থেকে টাকা লুটতরাজের একটা বিষয় টিসে আছে। তো এখন ওরাও গত এক বছরে বেশ কিছু লোকজন ওখানে গেছে, কোনো না কোনোভাবে চলে গেছে, কারো আগের ভিসা ছিল, কেউ বর্ডার ক্রস করে ওখান দিয়ে চলে গেছে। তো তাদের কাছে তো হিউজ টাকা, এখন এই টাকাগুলিকে নিরাপদ করার জন্যই মূলত আসলে
আজকে এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের আমাদের এখানকার হিউজ জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের অভাবে কোনো না কোনোভাবে মানুষ বিদেশে গিয়ে তাদের কর্মসংস্থানের চেষ্টা করে। এই বিভিন্ন চোরাই পথে বিভিন্ন রকম মানব পাচারকারীদের খপ্পরে পড়ে বিভিন্ন রকম মানুষ যাচ্ছে, অসহায় মানুষগুলি যাচ্ছে, এটা সত্যি। কিন্তু এই সমস্ত কারণে সারা বিশ্বের মানুষ কিন্তু কিছুটা বিরক্ত আমাদের উপর। জনাব দুলাল, আমরা একটু ফিরছি আপনার কথার একটা পয়েন্ট ধরে, যে আপনি বলছিলেন যে আমরা একটু গণতন্ত্রায়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের 2026 নির্বাচনে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এবং 5.5 মাস বাকি আছে, এমন একটা অবস্থায় আমরা আছি। কিন্তু সেখানে এই মাঝে মধ্যে আমরা দেখছি আপনার দলের নেতারা বিশেষ করে সিনিয়র নেতারা অভিযোগ করছেন যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আজকেও কিন্তু আপনার রুহুল কবির রিজভী বলেছেন যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সরকারের কিছু উপদেষ্টা শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এটা আসলে কী ধরনের বক্তব্য, যে বিএনপিকে কেন টার্গেট করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে কেনই বা এই অপপ্রচার হতে পারে বলে আপনার মনে হয়? আপনি যখন ছোটবেলায় স্কুলে গেছেন তখন কি শাওরা গাছে তো কখনো ঢিল ছুঁড়েন নাই? আপনি যে বড়ই গাছটা যেটা, সেই বড়ই গাছ তো ঢিল ছুঁড়ছেন। এখন বাংলাদেশের সাধারণ মানুষের একটা মানে ধারণা, যেহেতু একটা পরিবর্তন আসছে, বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এবং স্বাধীনতার পরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন একটা প্রেক্ষাপট 75 সালের পরে যখন একটা প্রেক্ষিতে দল গঠন হয়েছে, এরপর থেকে বেশ কয়েকবার বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ক্ষমতায় আসা যাওয়ার মধ্যেই বিএনপি ছিল। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছিল, অনেক রকমের সমালোচনা ছিল। কিন্তু এই যে সদ্যবিদেয়ী ফ্যাসিস্টের মতো এরকম বড় কোনো অভিযোগ, বড় কোনো দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত কেউ দাঁড় করাতে পারেনি। তো সব বাংলাদেশের সাধারণ মানুষ মনে করতেছে যে হয়তো বিএনপি ক্ষমতায় চলে যাবে। তো স্বাভাবিক কারণেই যারা আরও দলটল আছে তারা জোটটোট করে তারাও চাচ্ছে যে আমরা দেখি ক্ষমতায় যাওয়া যায় কিনা, মানুষের রায় নিয়ে যদি ক্ষমতায় যাওয়া যায় সেক্ষেত্রে বিএনপিকে সমালোচনা করবে। সমালোচনার পাশাপাশি সত্যর সাথে কিছু মিথ্যা, মিথ্যার সাথে কিছু সত্য, সব কিছু মিলিয়ে একটা বড় আকারে জনগণের সামনে উপস্থাপন করার একটা প্রয়াস আছে। এবং আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেও বিএনপি অনেকাংশে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, যেটা এখনও অব্যাহত আছে। এটা শুধু দেশের না, এটা দেশের বাইরে থেকেও আমাদের অনেক দেশ আছে যারা চায় না বিএনপির মতো একটি সংগঠন বাংলাদেশের ক্ষমতায় আসুক, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করা যাবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত করা যাবে না, অতন্ত্র প্রহরীর মতো দাঁড়াবে। তারাও পিছন থেকে কলকাঠি নাড়ছে।